আপনার জুলাই সনদ যেটাকে আমরা বলছি, এখানে বলতে হবে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হইবে। আদিবাসীদের ভূখণ্ডগুলোকে জঙ্গিদের এই যে অবাধ বিচরণের এক্সেসটা দিল কে? ভূমি ছাড়া আদিবাসীদের অস্তিত্ব কল্পনা করা যায় না। সবাই জনগণ, তারা তো বাঙালি নয়। ট্যুরিজম ইকোসিস্টেমটাকে ঠিক রাখা। আপনি প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেন। 5 স্টার হোটেল কেন করবেন রোদের পাহাড়ে? স্বাগত জানাচ্ছি দ্য ওয়েব 24-এর বিশেষ পডকাস্ট প্ল্যাটফর্মে। আমাদের আজকের অতিথি আদিবাসী নেতা, আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিত্ব, লেখক সঞ্জীব জং। দাদা কেমন আছেন? ভালো আছি, অনেক ধন্যবাদ। আদিবাসীরা কেমন আছে? আমরা আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করছি অনেক অনেক দিন। এক ধরনের মিশ্র হতে পারে ভালো থাকার চেষ্টা করা, সংগ্রাম করা। কিছু কিছু বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো এগিয়েছি বেশ, আবার যেতে হবে অনেক দূর। তার মানে এখনো খুব ভালো বলা যাবে না। সামগ্রিকভাবে ধরেন আমরা তো আদিবাসী অধিকারের সাংবিধানিক স্বীকৃতি চাচ্ছিলাম অনেক দিন ধরে। সাংবিধানিক স্বীকৃতি মানে শুধু আপনার ওই তাদের ভাষার স্বীকৃতি নয় বা সংস্কৃতির স্বীকৃতি নয়। আদিবাসী জীবনের একটা বড় বিষয় হলো তাদের ভূমির উপরে অধিকার, তাদের বনের উপরে অধিকার, প্রাকৃতিক সম্পদের উপরে অধিকার। এই বিষয়গুলো কোথাও কোথাও অর্জিত হয়েছে, আবার কোথাও কোথাও অর্জিত হয়নি। কোথাও কোথাও আবার এমনও হয়েছে যে আদিবাসী মানুষেরা তাদের ভূমি থেকে নানান কারণে, হতে পারে সামাজিক বনায়ন, পর্যটন, ট্যুরিজম আর কি, বা উন্নয়নের নামে অপরিণামদর্শী কিছু পদক্ষেপের কারণে তাদের ভূমি অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। সংগ্রাম চলমান। আপনাকে 30 বছর নিয়ে একটা প্রশ্ন করতে চাই। 30 বছর ধরে আপনি এই অধিকার নিয়ে কাজ করছেন আদিবাসীদের। সেই 90-এর দশক থেকে আপনাকে দেখেছি এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে। তখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এরপরে আদিবাসী ফোরাম করলেন, আইপিডিএস করেছেন, কাপেং ফাউন্ডেশন করেছেন। সংগ্রা গ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশে আপনি চষে ফেলেছেন আদিবাসীদের অধিকার নিয়ে। মানুষের জীবনের সাথে জীবন মেলাতে চেয়েছেন, আমি যদি সেটা এইভাবে বলি। আপনি নিজেই লিখেছেন আদিবাসীরা বাংলাদেশের নাগরিক, কিন্তু তাদের দেশ নেই। দেশহীন মানুষের কথার নামে আপনি কলাম লিখেছেন, বইও লিখেছেন। আপনার নিজের উপরেও আক্রমণ হয়েছে বিভিন্ন সময়ে। এই যে এত সংগ্রাম, তারপরেও সফল হতে পারলেন না কেন? এই প্রশ্নের বড় উত্তর দিতে হবে রাষ্ট্রকে, সরকারকে, যারা এতদিন ধরে মানে আপনাকে আপনি যদি প্রশ্ন করেন কেন পারলাম না? আমরা চেষ্টা করেছি, এবং আপনি দেখবেন যে এই আমরা নাগরিক সমাজের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। অনেক বিখ্যাত মানুষ, খ্যাতনামা মানুষ, নাম বলতে হয় কবি শামসুর রহমানের মতো মানুষ আমাদেরকে নিয়ে কলাম লিখেছেন। নাট্যকার, নাট্যজন মামুনুর রশিদ নাটক লিখেছেন, রাড়াং এখনও মঞ্চস্থ হয়। খুবই জনপ্রিয় মঞ্চনাটক। এই সপ্তাহেও মনে হয় হবে সাঁওতালদের উপরে। আমরা চেষ্টা করেছি আমাদের কথাগুলো বলবার। তো আসলে তো রাষ্ট্রকে এগিয়ে আসতে হয়, রাষ্ট্রকে হয়ে উঠতে হয় সবার। এবং আপনি দেখবেন আমাদের সংবিধানেও কিন্তু সে শুরু থেকেই ছিল যে সকল নাগরিকের অধিকার সমান হবে, আইনের দৃষ্টিতে সকলে সমান, নারী হোক পুরুষ হোক। কিন্তু সংবিধানে এই যে লেখা আছে সবার অধিকার সমান, কথাটা শুনতে সুন্দর, কিন্তু দেখা গেল যে এই সুন্দর কথাগুলো রয়ে গেল সংবিধানে। বাংলাদেশের কোনো সরকারই তো আদিবাসীদেরকে আদিবাসী বলে স্বীকৃতি দিল না, এমনটা বলা যায় এখনও। মানে সমস্যাটা আসলে কোথায়? বাঙালিকে বাঙালি, গারোকে গারো বা চাকমাকে চাকমা বলতে মানে আপত্তিটা মানে কোন জায়গা থেকে আপনারা পেয়েছেন আর কি? আপনার স্বাধীনতার পরে যে সংবিধানটা হয়, যেটাকে আমরা 72-এর সংবিধান বলি, সেটার অনেক কিছু সুন্দর হলেও এই আদিবাসী মানুষদের ক্ষেত্রে আমি বলবো যে সর্বাংশে সুন্দর এবং গ্রহণযোগ্য ছিল না। সেখানে একটা শব্দ ছিল, সেটা ঠিক নয়, যেটা পরবর্তী সময়ে এটা বাতিল হয়ে যায়, আবার এটা পঞ্চদশ সংশোধনের সময় ফিরে আসে। 6-এর 2 ধারা। সেটা কি? সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের জনগণ নাগরিক হিসাবে বাঙালি বলিয়া পরিচিত হইবেন। তো বাংলাদেশের জনগণ তো ধরেন চাকমাও জনগণ,
বা আপনার গাড়ো, সাঁওতাল সবাই জনগণ, তারা তো বাঙালি নয়। আবার যারা বাঙালি তারা বাঙালি, তারা হলে কেউ গাড়ো, কেউ সাঁওতাল, এরকম জাতিসত্তার পরিচয়। কিন্তু ওইভাবে লেখা হয়েছিল, যেটা ভুল, পরবর্তীতে সংশোধন হয়েছে। এবারও কিন্তু এই যে আপনার জুলাই সনদ যেটাকে আমরা বলছি, এখানে কিন্তু তারা এটা বলেছে যে এটা এটা এভাবে হবে না, এখানে বলতে হবে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হইবে। এটা আমাদের জন্য ঠিক আছে। তাহলে দেখেন আপনি, সাংবিধানিকভাবেই একটা ভুলের উপরে আমরা এতদিন পার করে দিলাম। 2003 সালে বেগম খালেদা জিয়া, তখন প্রধানমন্ত্রী, 2রা আগস্ট তিনি একটা বাণী দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর বাণী। সেখানে তিনি কিন্তু আদিবাসী বলছেন। তিনি বলছেন, আমাদের জনগোষ্ঠীরই একটি অংশ আদিবাসী। আদিবাসীরা আরও সকলের মতোই সমান মর্যাদা সম্পন্ন বাংলাদেশের নাগরিক। মুক্তিযুদ্ধে যেমন দেশ গঠনেও তেমনি আদিবাসীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এমনকি এবারের যে নির্বাচন, সেই নির্বাচনের সময় বিএনপি নেতারা আদিবাসীদের সঙ্গে বৈঠক করেছেন, আপনাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে স্বীকৃতির কথা বলেছেন তারা। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেছেন যে আদিবাসীরা বাংলাদেশের ভূমিপুত্র। এই যে ভূমিপুত্র বলা বা আদিবাসী হিসেবে চিহ্নিত যদি না করা হয় নৃগোষ্ঠীকে, তাদেরকে, তাহলে এই ভূমিপুত্র বলার আসলে কি অর্থ দাঁড়ায়? মানে এখানে শব্দগত বিষয়গুলো যদি একটু... আচ্ছা, আমি মনে করি আদিবাসী বা ইন্ডিজিনাস পিপলস, যেটা জাতিসংঘ ব্যবহার করে, ইন্ডিজিনাস পিপলস, সেখানে আমাদের দেশে এটা আমি বলবো যে কিছু মানুষের মধ্যে এটা বিভ্রান্তি আছে যে জাতিসংঘ কিন্তু ইন্ডিজিনাস পিপলসের ডেফিনেশন বা সংজ্ঞা প্রণয়ন করে নাই। আমি আপনার জাতিসংঘে যখন এই ইউএন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপলস নিয়ে ড্রাফট আলোচনা হয় জেনেভাতে, সুইজারল্যান্ডে, আমি এই আলোচনার অনেক অংশে যুক্ত ছিলাম। মানে 2000 সাল থেকে ধরেন 2006-7 এসে এটা জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় ইন্ডিজিনাস পিপলস বলে। কিন্তু তখন সংজ্ঞা দেওয়া হয় না, কারণ আদিবাসীদের মধ্যে আমরা শুধু না, যারা ছিলেন ধরেন নেটিভ আমেরিকান বা উত্তর আমেরিকার বা দক্ষিণ আমেরিকার যারা ছিলেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং আরও অনেক এক্সপার্ট যারা ছিলেন, তারাই কিন্তু বলেছেন যে আমরা ডেফিনেশন দিব না, কারণ ডেফিনেশন দিলে এটা সমস্যা হয়। কারণ সংজ্ঞা অনেক সময় কোনো কোনো গোষ্ঠীকে এক্সক্লুড করে, মানে বাইরে ঠেলে দেয়। এই জন্য সংজ্ঞা দেয় নাই। তারা কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, ক্যারেক্টারিস্টিক্স, যেখানে আপনার তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ভূমির সঙ্গে তাদের সম্পর্ক, নিজস্ব কিছু প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ বলেছেন যে না, আদিবাসী বলতে কে আগে এসেছে কে পরে এসেছে এরকম। জাতিসংঘ কিন্তু এটা বলে নাই। জাতিসংঘ কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, বলা হয়েছে, জাতিসংঘে কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এবং ওই বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশে যাদেরকে আমরা গারো বলছি, চাকমা বলছি, সাঁওতাল, হাজং বলছি, খাসিয়া বলছি, তারা ওই ইন্ডিজিনাস পপুলেশনের যে বৈশিষ্ট্য, ও বৈশিষ্ট্যের মধ্যে তারা পড়ে। হ্যাঁ, যে তারা প্রান্তিক এবং তারা সংখ্যালঘু এবং তারা ডমিনেন্ট না। হ্যাঁ, তারা ঐতিহাসিকভাবে তাদের নিজস্ব প্রতিষ্ঠান ছিল, কিন্তু সেগুলো নানা কারণে আপনার কি বলবো যে প্রান্তিকতার দিকে চলে গেছে। তাদেরকে আমরা ইন্ডিজিনাস পিপলস বলছি। মানে আমি কিছু ন্যারেটিভ পড়ছিলাম, কেউ কেউ বলছিলেন যে আদিবাসী শব্দটি রাজনৈতিকভাবে ব্যবহৃত হয় বিদেশি ফান্ডের জন্য। আসলে কি সেরকম? না না না, এটা আমি মনে করি যে এটার কোনো ভিত্তি নাই এই কথার। কারণ আমরা বলবো জাতিসংঘ যখন আপনার 2007 সালে এই ইউএন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপলস গ্রহণ করে, তখন আপনার অধিকাংশ রাষ্ট্র, শুধু 4টা রাষ্ট্র সেই সময় 2007 সালে এটার কি বলে ওই ভিন্ন মত দিয়েছিল বা বিরোধিতা করেছিল। সেটা হলো আমেরিকা, মানে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। কিন্তু তারাও পরবর্তী সময়ে 2009 সালে এবং 10 সালে এটাকে এন্ডোর্স করে। তার মানে এখন বিরোধী রাষ্ট্র আর কেউই নাই এই ইন্ডিজিনাস পিপল শব্দের বিষয়ে। হ্যাঁ, তো এটার সঙ্গে আপনার ওই কি বলবো যে উন্নয়ন কর্মকাণ্ড বা ফান্ড, তহবিল, এটার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এই শব্দ এটা কোনো না কোনো সময় আমি মনে করি সমস্যা সমাধান হবে। আচ্ছা, মানে আপনি নিজেই বলেছেন যে আদিবাসী বললে দেশের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, তাহলে রাষ্ট্রের আপত্তিটা কোথায়? মানে এটা কি শুধু তাহলে শব্দের লড়াই নাকি অধিকারের লড়াই? এখানে কিছু মানুষ, এটা আমার ধারণা এবং আমার অভিজ্ঞতা, আমাদের দেশের কিছু মানুষের একটা কি বলবো যে ধারণা অথবা আশঙ্কা, আমি বলতে পারি, পজিটিভলি বলতে পারি, তাদের হয়তো আশঙ্কা হয় যে ইন্ডিজিনাস পিপলস বললে, আদিবাসী বললে হয়তো জাতিসংঘ এখানে আসবে। জাতিসংঘ আসাটা তো ভালো, জাতিসংঘের কাছে তো আমরা যাই। জাতিসংঘ তো অনেক সময় সমস্যা সমাধান করে, আবার অনেক সমস্যার সমাধান জাতিসংঘ পারে না। এই ইন্ডিজিনাস পিপলস ইস্যুর ক্ষেত্রে আমি মনে করি
জাতিসংঘের ভূমিকা অনেক অনেক পজিটিভ। 90-এর দশকে একটা কবিতা লেখা হয়েছে, আমি পড়ছিলাম, ওই পাহাড়ে জুলুম চলে এই কথা আর গল্প না, পাই না খুঁজে কোথায় আছে পাহাড়ি বোন কল্পনা। আজকের যে আদিবাসী সমাজ, সেখানে নারীদের অবস্থা কি? আমরা পাহাড়ে সমতলে কোথাও, যেমন ধরেন আপনারা মানে অধিকার নিয়ে কাজ করেন, সেইভাবে নারীদের কোনো নারী নেত্রী, কোনো নারী এগিয়ে আসা কোনো নারীকে আমরা আসলে আদিবাসীদের অধিকার নিয়ে তেমনভাবে কাজ করতে দেখি না কেন? নেতা হিসেবে তারা পিছিয়ে কেন? আদিবাসী সমাজের একটা সৌন্দর্য বা বিউটি হলো যে দেখবেন নারী এবং পুরুষ উভয়ে কাজ করে। কৃষিকাজ বলেন, খাসিয়াদের অবস্থা দেখেন, গারোদের অবস্থা দেখেন, যে নারী পুরুষ উভয়ই অত্যন্ত পরিশ্রম করে। আপনি দেখবেন কোথাও কোথাও কিন্তু লেখা হয় আমাদের বাংলা কি গল্পে, সাহিত্যে, প্রবন্ধে যে আদিবাসী পুরুষেরা একটু অলস, এরকম লেখা হয়। নারীরা তাদের চেয়ে বেশি কাজ করে, পরিশ্রম করে। এটা অনেকাংশে সত্য। কখনো কখনো পুরুষের চেয়ে নারীরা বেশি পরিশ্রম করে। নেতৃত্বে নারীরা তাহলে নেতৃত্বে পিছিয়ে কেন? আমাদের এই যে বাংলাদেশের ক্ষেত্রে এবং পৃথিবীর অনেক অনেক দেশের ক্ষেত্রেই এই যে আপনার আধুনিক যে নেতৃত্ব বা ধরেন রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব বা লেখাপড়ার দিকে এগিয়ে আসা, এই ক্ষেত্রে তারা সেভাবে আসতে পারে না। এটা আমাদের, আমি মনে করি এটা বড় ধরনের প্রশ্ন এবং ব্যর্থতা। এটা রাষ্ট্রীয় কাঠামোর কারণে এটা হয়, সেই পরিবেশ তো তারা আসলে পায় না। না, কিন্তু একজন সঞ্জীব দ্রং তো উঠে এসেছে, একজন নারী এরকম নারী সঞ্জীব দ্রং হলো না কেন? মানে না, হয় না কেন? মানে না, আমি প্রশ্নটা হ্যাঁ। একটু কঠিন হয়ে যাচ্ছে। মানে আদিবাসী সমাজের ভেতরেও কি বৈষম্য আছে? আমি আপনাকে একটা উদাহরণ দিই। এই যে আমাদের নারী ফুটবলরা এখন, মেয়েরা এখন খেলছে দেখবেন, এটা তো এক এক সময় তো মনে হতো যে অসম্ভব, এবং এখনও কিন্তু ওই রকম বিকশিত হয় নাই কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ায়। ধরেন আপনার জার্মানি নারী ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়, ইউএসএ চ্যাম্পিয়ন হয়, হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশের নারী ফুটবল দল বিকশিত হয় নাই, কিন্তু যতটুকু উঠে এসেছে এবং আসছে, আমি ব্যক্তিগতভাবে খুব গর্বিত। এই যে একটা গারো মেয়ে মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, এই মেয়েগুলো আপনি দেখেন। আমি তো মারিয়ার অঞ্চলের মানুষ, বা ঋতুপর্ণার তো অবস্থা আমি দেখি ও কোথা থেকে উঠে এসেছে। তার মানে যদি আপনি সুযোগ দেন, একটু গড়ে তোলেন, বিকশিত হবার যদি আপনি কিছু ব্যবস্থা করে দেন সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এরা কিন্তু বিকশিত হয়। তো আদিবাসী কোনো সন্দেহ নাই, মানে আদিবাসী নারীরা যে আসতে পারে নাই, সেটা হলো, আচ্ছা আপনি আমার কথা বলছেন, দেখেন আমি 3.5 মাইল আসা যাওয়া, 7 মাইল হেঁটে 3 বছর স্কুলে গেছি, 5, 6, 7, 3 বছর। আমার বন্ধুদেরকে আমি খুঁজি এখন, আমার সঙ্গে যারা সেই 7 মাইল প্রতিদিন হেঁটে স্কুলে গেছে, তাদের খুঁজে পাওয়া যাবে না। আমাকে পাওয়া গেছে এই কারণে, কারণ আমার বাবা সুরিত গাগরা আমাকে ক্লাস 7, আমার বয়স যখন 13 হয়, আমাকে পাঠিয়েছেন বহু দূরে বান্দুরা হলিক্রস হাই স্কুলে, 2 দিনের পথ। সে হালুয়াঘাট, তারপরে ময়মনসিংহে এক রাত কাটিয়ে গুলিস্তান হয়ে লঞ্চে করে সদরঘাট থেকে আপনার এই দোহার নবাবগঞ্জে গিয়ে বান্দুরা হলিক্রস হাই স্কুল, এবং ওই স্কুলে আমি হোস্টেলে থাকতাম। আমেরিকান আমাদের ছিলেন প্রিন্সিপাল, হ্যাঁ, আমাদের সময় যিনি ছিলেন তিনি ছিলেন আমেরিকান ব্রাদার, এবং ইংরেজিতে লেখাপড়া করতে হতো। ওখানে আমি 4 বছর ছিলাম, 7, 8, 9, 10 স্কুলে ভালো রেজাল্ট করেছি। তারপরে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, কোটায় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আমি খুব ভালো করেছিলাম। আমি কেন ভালো বলতেছি এই কথাগুলো, আমি হলিক্রস স্কুলে ভর্তির সুযোগ পেয়েছিলাম, কিন্তু আপনার ওই খাসিয়া পাহাড়ে, গারো পাহাড়ে, বান্দরবনের ওই প্রত্যন্ত অঞ্চলে তার জন্য তো ভালো স্কুল নাই, একজন সাঁওতালের জন্য তো ভালো স্কুল নাই। সেই জন্য আমি বলেছি, ওই যে সুযোগ দিলে যে মারিয়া মান্দার মতো, ঋতুপর্ণার মতো, কি বলে, আদিবাসী নারীরা মানে সমাজে কি, আমি ভূমিকা রাখতে পারে। আমি মানে এটা বোঝার জন্য যে আদিবাসী যে সমাজ, সেখানে কি নারী পুরুষে কোনো বৈষম্য আছে? আদিবাসী সমাজে নারীরা কিন্তু অন্ততপক্ষে চলাফেরার ক্ষেত্রে, তারা বাজারে যাবে, তারা ধান খেতে যাবে, তারা সমাজে উৎসবে আনন্দে অংশগ্রহণ করবে, এইসব ক্ষেত্রে কোনো বাধা নাই। তবে যেহেতু আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, বাংলাদেশের মতো সমাজে বাস করি, তারাও তো নারী হিসাবে তার নিরাপত্তাহীনতা, তাকে একবার দুবার ভাবতে হয় আগে মানে পিছনে, আদিবাসী এটা তো নেতা আছে। তাহলে নারীদের মধ্যে থেকে কম হয় কেন? কম এটা কেন? এটা ওই যে কাঠামোর কারণে, ঐতিহাসিক কাঠামোর কারণে। যেমন ধরেন ওই যে গ্রাম প্রধান বা চিফ বলে পাহাড়ে, পুরুষ তো সামাজিকভাবে আপনার নেতৃত্ব দেয়, বিশেষ করে নিজেদের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। এইটার কারণে পারিপার্শ্বিক যে পুরুষতন্ত্র, এইটার একটা প্রভাব আদিবাসী নারীদের ক্ষেত্রেও তো পড়ে। মানে তার মানে পুরুষতান্ত্রিক যে একটা সমাজ, সেই সমাজ আদিবাসীদের মধ্যেও আছে।
সামাজিক প্রথার ক্ষেত্রে। কিন্তু আমি যেটা বলছিলাম যে ওই যে চলাফেরার ক্ষেত্রে যে না, নারী হলে সে কি বলে গান গাইতে পারবে না, এটা সামাজিক বিচারশালীর সাথে কথা বলতে পারবে না, এরকম বাধা কিন্তু নাই। না, ওরকম বাধা নাই, কিন্তু নেতৃত্বে আসার ক্ষেত্রে বাধা আছে। নেতৃত্বে আসার ক্ষেত্রে ওই যে বললাম যে পুরুষের জন্য যতখানি বাইরে যাওয়ার ক্ষেত্রে যতখানি নিরাপদ, নারীর জন্য সেটা হয়তো কিছু চ্যালেঞ্জ আছে, বাধা আছে, হ্যাঁ, হতে পারে বিপদও আছে, এরকম একটা প্রবণতা আছে সমাজে। আপনি নিজেই বলেছেন ভূমি ছাড়া আদিবাসীদের অস্তিত্ব কল্পনা করা যায় না, এবং প্রচলিত আইনে ভূমি বেদখল বন্ধ হবে না। আইনের ফাঁকটা কোন জায়গায়? আদিবাসীর জমি যদি কেউ হস্তান্তর করতে চায়, বিক্রি করতে চায়, তার জন্য একটা স্পেশাল পারমিশন লাগবে। যেমন কোনো গারো বা কোনো সাঁওতাল যদি বাঙালির কাছে জমি বিক্রি করতে চায়, ও সরাসরি বিক্রি করতে পারবে না, তাকে এটা জেলা প্রশাসনের অনুমোদন লাগবে। এবং ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে আপনার এই জন্য জেলা প্রশাসনে একটা অ্যাবরিজিনাল অফিসার বা আদিবাসী অফিসার নিয়োগ দেওয়া ছিল, সেটা পরবর্তী সময় আর থাকে নাই, পাকিস্তান আমলে পরে আর সেটা থাকে নাই। আর পার্বত্য চট্টগ্রামে তো আপনি জানেন যে পাহাড়ে তাদের একটা ঐতিহ্যগত ভূমি অধিকার, কাস্টমারি প্রথাগত ভূমির অধিকারের স্বীকৃতি আছে। 1900 সালের যে রেগুলেশন অ্যাক্ট, সেখানেও সেই স্বীকৃতি আছে। তারপরেও যেহেতু সেখানে ভূমি নিয়ে অনেক জটিলতা, এই জন্য আপনার 2001 সালে একটা ভূমি কমিশন গঠিত হয়েছে। সেই ভূমি কমিশন আপনার এই তো কত 1 সালের 25 বছরেও কার্যকর হয় নাই। তো তার মানে এটা প্রমাণিত যে প্রচলিত যে ভূমি আইন আছে, এই প্রচলিত ভূমি আইন দিয়ে পাহাড়ে বা সমতলে আদিবাসীদের ভূমি রক্ষা করা যাবে না। তো এই জন্য আমরা ওই যে স্বতন্ত্র ভূমি কমিশন চাচ্ছি। আমাদের দেশে আইন কি, ভূমি থাকলে আপনার একটা দলিল থাকতে হবে, আপনার ওই যে কি বলে ওই খতিয়ানের নাম থাকতে হবে। কিন্তু এরা কিন্তু ওরা দেখাইতে পারবে না, খাসিও পারবে না, ওই মধুপুরে গাঢ়ও পারবে না। তাহলে তার প্রথাগত ভূমির অধিকার বা ঐতিহ্যগত ভূমির অধিকার, কাগজ নাই কিন্তু সে যুগ যুগ ধরে বসবাস করছে, তো এটার ব্যবস্থা তো রাষ্ট্রকে করতে হবে, আইনগত ব্যবস্থা করতে হবে। সেটার জন্য আমরা ভূমি কমিশন চাচ্ছি। কিন্তু পার্বত্য চট্টগ্রামের ওটা তো ভালো কাজ করলো না, আপনি বললেন ফাংশন করে নাই। হ্যাঁ, তাহলে এটা ফাংশন করবে কি করে, মানে নিশ্চিত? আমরা সমতলের জন্য ভূমি কমিশন চাচ্ছি, পাহাড়ের ওইটাকে হুবহু ফলো করে না। ওই পার্বত্য চট্টগ্রামে ভূমি কমিশনের আপনি দেখবেন যে চেয়ারম্যান হবেন লেখা আছে ওখানে, যে আপনার একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তো অবসরপ্রাপ্ত বিচারপতি তো আদিবাসীদের মধ্যে তো নাই। কিন্তু আমরা চাচ্ছি সমতলে আমাদের অভিজ্ঞতা থেকে যে আদিবাসীদের মধ্যে যিনি অভিজ্ঞ, যোগ্য, যিনি আদিবাসীদের ভূমি প্রথাগত ঐতিহ্যগত মালিকানা সম্পর্কে জানেন এবং নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে যিনি জানেন, তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ করতে হবে এবং বাকি সদস্যগুলো সেভাবে হবে, আলাপ আলোচনা করতে হবে এই বিষয়ে। তার মানে আমরা কিন্তু ওই অভিজ্ঞতা থেকে শিখছি যে আপনার ওই একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে চেয়ারম্যান করলেই সমাধান হবে তা না, আরও অনেক বিষয়গুলো লাগবে। আপনাকে আমি একটা কথা বলি, ভূমি কমিশন, অনেক কমিশন আছেন আমাদের দেশে। আমাদের দেশে তো নদী কমিশন, এটা অনেকে হয়তো জানেন, নদী কমিশন আছে আমাদের দেশে। কিন্তু নদীর অবস্থা কি, নদীগুলো তো মরে যাচ্ছে সব। তো কমিশন হলেই যে সমাধান হয়ে যাবে তা না, কিন্তু আমরা কমিশন চাচ্ছি, কমিশন কাজ করুক, কাজ করলে তো সমাধান হবে। কিন্তু কমিশনে যদি না থাকে তাহলে তো কোনো কাজই হচ্ছে না। না, এই যে ট্যুরিজম বা ইকোসিস্টেমটাকে ঠিক রাখা, আদিবাসীদের ভূমি এতে নষ্ট হচ্ছে, ভূমি হারিয়ে যাচ্ছে, নাকি ধরেন এটা সহায়ক? আমরা আদিবাসীরা এই প্রচলিত উন্নয়ন ধারাকে ভয় পাই। আপনি প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেন, ওখানে আপনার রাস্তাঘাটও করার দরকার নাই যদি ওরা না চায়। আপনি হেঁটে যাবেন। আপনি 5 স্টার হোটেল কেন করবেন রোদের পাহাড়ে? আপনি পাহাড়ে বনে যাবেন দেখতে, সংস্কৃতি জানতে বা বেড়াতে যান, আপনি আনন্দ করতেই যান, বিনোদন করতে যান, দিন কাটাতে আপনি যান। আপনি 5 স্টার হোটেল লাগবে কেন আপনার ইয়েতে, পাহাড়ের মধ্যে? ইকো ট্যুরিজম হবে কমিউনিটির জন্য, ওই কমিউনিটি মানুষগুলোকে যুক্ত করে, এবং এটার বেনিফিট তারা কিছু পাবে। আপনি দেখেন, আমরা সবাই দেখি ওই মালদ্বীপে সাগরের মধ্যে আপনি ছোটো ছোটো ঘর দেখছেন, আপনি ওই যে সাগরে, ওখানে তো সাগরের মধ্যে ওরা তো আপনার 3 তলা 5 তলা করে নাই, 1 তলা ঘর। আপনি সাগরের মধ্যে হেঁটে যাচ্ছেন, ওখানে নামছেন। মালদ্বীপে সুন্দর সুন্দর, এক্সপেন্সিভ যদিও সেটা, কিন্তু তবুও তো তারা, আমি জানি না, আমি যাই নাই যদিও, কিন্তু আমি দেখেছি যে সাগরের জল বা পানিকে বা জীববৈচিত্র্যকে ডিস্টার্ব না করে রেখেই তো তারা সেটা করেছে। ট্যুরিজম মানে আপনি পিকনিক স্পট করবেন, বিল্ডিং করবেন, বনরক্ষীদের জন্য আপনি ব্যারাক বানাবেন, আপনার কি বলে মাইক দিয়ে আপনি কি বলে গান বাজনা করবেন, প্রকৃতিকে ডিস্টার্ব করবেন, এটাকে তো ইকো ট্যুরিজম বলে না। তো
প্রথমত এই উন্নয়ন চিন্তাধারাকে আমাদের পরিবর্তন করতে হবে। মহাশ্বেতা দেবী বলেছেন এটাকে যে একটা অপরিণামদর্শী উন্নয়ন, অপরিণামদর্শী। এখন বলছি উন্নয়ন, 10 বছর পরে এটা হয়তো গলার কাটা। এখন তো এই যে ফ্লাইওভারগুলো নিয়েও কথা হচ্ছে যে এখন বিশ্বের বিভিন্ন জায়গায় ফ্লাইওভার ভেঙে ফেলা হচ্ছে। এই যে বড় বড় প্রকল্প, হ্যাঁ, মানে সেগুলোর নিয়ে। আচ্ছা, পাহাড়ে তো অস্থিরতা একটা আছে, আদিবাসী সংগঠনগুলোর মধ্যে বিভক্তি আছে, এর মধ্যে কিছু জঙ্গি সংগঠনও সেখানে ঢুকেছে, সুযোগ নিচ্ছে। এমনকি প্রতিবেশী দেশের যে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী যে গ্রুপ, তাদের সঙ্গেও নাকি আদিবাসীদের যোগাযোগ। এটা কি আসলেই সত্যি নাকি এটা প্রোপাগান্ডা? যে রাষ্ট্র যদি সংবেদনশীল হতো সবার প্রতি, রাষ্ট্র যদি সবাইকে ধারণ করতে পারতো, বুকে গ্রহণ করতে পারতো, তাহলে এই যে সমস্যাগুলো যেটা আপনি বলছেন যে নিজেদের মধ্যে সংঘাত, ধরেন এই না পাওয়াটা কিন্তু শুধু এই আদিবাসীদের ক্ষেত্রে সবার না, মধ্যে। বা পাহাড়ের বিষয়টা না, এমনি সমতলের অনেক মানুষের মধ্যে বা প্রান্তিক মানুষ যারা, তাদেরকেও কিন্তু রাষ্ট্র অনেক কিছু দিতে পারেনি। তাদেরও তো বিক্ষুব্ধ হবার কথা, কিন্তু বিক্ষুব্ধটা ওখানে আসলে কেন আপনি মানে আলাদা করে? আচ্ছা, সেখানে আমরা না যাই, তারপরে আমরা যদি বলি যে তাদের জন্য একটা আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ, এবং তার কিন্তু একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে তাদের। এটা এমনি এমনি কিন্তু না, হ্যাঁ, স্বীকৃতি আছে তাদের। তো স্বীকৃতির বাস্তবায়ন হয় নাই, এই কারণে অবশ্যই সমতলের থেকে তাদের ওখানে যে সংগ্রাম সেটা হুবহু এক হবে না। আচ্ছা, এটা স্বাভাবিক। এখন পৃথিবীর অনেক দেশে সেটা হয় না। এখন এই অবিশ্বাস থেকে, এটা আমি অবিশ্বাসী বলি, আস্থাহীনতার পারফেক্ট শব্দ। এই আস্থাহীনতার কারণে রাষ্ট্র যেমন আস্থাহীন, তারাও আস্থাহীন। মানে এই কারণেই কি আসলে মানে এক জায়গায় বসা হচ্ছে না বা এক টেবিলে হচ্ছে না? আমি বেশি দিয়ে ফেললাম কিনা, দিলে আবার সে আলাদা হতে চাইবে কিনা, ইত্যাদি। আমি আপনাকে বলি, বাঙালি জাতি একটা বৃহৎ জাতি, এবং বাঙালি জাতির সংগ্রামের একটা গৌরবোজ্জ্বল অনেকগুলো ইতিহাস আছে। এত বড় একটা জাতি, এই যে সংখ্যায় 1%, কেউ কেউ বলা হয়তো 2%, 30 লক্ষ মানুষ, 18 কোটি 20 কোটি মানুষ হলো সংখ্যায় যারা বেশি, তার মধ্যে থেকে 30 লাখ বা 40 লক্ষ মানুষ আদিবাসী পাহাড়ি মানুষ। তাদের অধিকার, তাদের দুঃখ বেদনাকে তো ধারণ করতে হবে। সেই সমাজে যারা আপনার প্রান্তিক মানুষ পিছিয়ে আছেন, তারা কেমন আছেন? ওকে, তো একজন সাঁওতাল ভালো থাকলে, এটা একটা মেজার্স। হ্যাঁ হ্যাঁ, এটা একটা মেজার্স। এমনকি আপনি দেখবেন মহাত্মা গান্ধী বলেছেন যে আমরা মানুষ কতখানি সভ্য সেটা পরিমাপ হলো আমরা অন্য প্রাণীর সঙ্গে, পশু পাখির সঙ্গে কেমন ব্যবহার করি। এটা একটা ইম্পর্ট্যান্ট। এই জন্য আপনি দেখবেন আজকাল আমি এই শহরে দেখি অনেককেই, যে বিশেষ করে যারা একটু মধ্যবিত্ত শ্রেণীর ছোটো ছোটো ছেলেমেয়েরা আজকাল বিড়াল পালে, কুকুরকে যত্ন করে। আমি যে মোহাম্মদপুরে থাকি, এখানে আমার বাড়ির সামনে আপনার কয়েকটা কুকুর, 3-4টা কুকুর ঘোরাফেরা করে। তো আমারও মায়া লাগে, আমিও মাঝে মাঝে একটু যাও খাবার দিয়ে আসো বলি। কিন্তু কয়েকটা ছেলে মেয়ে, তরুণ বাঙালি, তারা কোথা থেকে এসে ওদেরকে খাবার দিয়ে যায়। এই 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 যে কী বলবো, এই যে পথহারা বা কী বলবো এটাকে, কী বলবো, এতিম নাকি কী শব্দ বলবো জানি না, ওদের কেউ নাই, পরিবারহীন এই যে কুকুর বা বিড়ালকে ওরা খাদ্য দিয়ে যায়। তাদের মধ্যে, তার মানে এই ছেলে মেয়েদের মধ্যে একটা হৃদয় আছে, একটা মানবিকতা আছে, ঠিক না? এই তো আমি পাহাড়ের ক্ষেত্রে বলবো, আদিবাসী মানুষের ক্ষেত্রে বলবো, প্রান্তিক মানুষের ক্ষেত্রে বলবো, আমাদের রাষ্ট্রকে এরকম একটা অভিভাবকত্ব সুলভ একটা হৃদয় নিতে হবে। আমি বড়, আপনি তখনই বড় যখন আপনি এই ছোট ছোট সংখ্যায় যারা কম তাদেরকে ভালোবাসতে পারবেন, ধারণ করতে পারবেন, সম্মান করতে পারবেন, পাশে নিয়ে পথ চলতে পারবেন, আশ্রয় দিতে পারবেন। ইউ হ্যাভ এ হোম। এই বাংলাদেশে ইউ হ্যাভ এ হোম, বাংলাদেশে তোমার জন্য একটা ঘর আছে, ঠিকানা আছে। এই কথাগুলো তো তাদের মধ্যে আনতে হবে, এই মানুষগুলোর মধ্যে। আদিবাসীদের ভূখণ্ডগুলোকে জঙ্গিদের এই যে অবাধ বিচরণের একটা জায়গা, এইটা আসলে করলো কারা, বা এই এক্সেসটা দিল কে? আপনার ওখানে একটা ভৌগোলিক একটা ভিন্নতা তো আছেই, পাহাড় বন, এটা ভৌগোলিক একটা বিষয় তো আছেই। আমরা পাহাড়ি মানুষ, আদিবাসী মানুষ, আমরা অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি। এটা প্লিজ বিশ্বাস করেন যে আমরা আসলে, বা আদিবাসী মানুষেরা আসলে অন্তর্ভুক্তি চায়। আদিবাসী মানুষ যখন, পাহাড়ি মানুষ যখন বলে আমাদেরকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেন, তার মানে কি আমরা সংবিধানে যুক্ত হতে চাই। আর অন্য পক্ষ যখন বলেন যে না, সংবিধানে তোমাদের কোনো অন্তর্ভুক্তি নাই, অধিকার নাই,
তোমাদেরকে আমরা উপজাতি বলছি, নৃগোষ্ঠী বলছি, তাহলে কে আসলে কাকে দূরে ঠেলে দেয়? এটা একটা বড় প্রশ্ন। এটা মহাশ্বেতা দেবী বলেছিলেন যে আসলে মূলধারা কে, কে মূলধারা? যারা এই পৃথিবীতে এতকাল পাহাড় পর্বত বন সাগর সমুদ্র রক্ষা করেছে, মাটি রক্ষা করেছে, তারা, নাকি আমরা যারা পরবর্তী সময়ে তাদের উপরে শাসন ভার চালিয়ে দিয়েছি তারা? না মানে কিন্তু এই যে আমরা এর আগে দেখেছি যে আনসারুল্লাহ বাংলা টিমের লোকজন গ্রেপ্তার হচ্ছে, সেখানে জেএমবির ক্যাম্প পাওয়া গেছে, এরকম মাঝে মাঝে এরকম দেখি। মানে এদেরকে পাহাড়ে এক্সেস দিল কারা? এরা তো কোনো পাহাড়ি এই প্রশ্নের উত্তর দিতে পারবে তো আপনি জানেন। এই প্রশ্নের তো উত্তর দিবেন আমাদের যারা সরকার পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন, আমাদের ওখানে ধরেন এই নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা শান্তি স্থাপনের জন্য যারা দায়িত্বে আছেন, এটা তারা উত্তরটা ভালো দিতে পারবেন। 29 বছর শান্তি চুক্তি হয়েছে, এইটা বাস্তবায়ন হলো না কেন? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হলো যে যতখানি নিয়মিত তাদের মধ্যে যোগাযোগ বা সম্পর্ক, জানাজানি, আলাপ আলোচনা, এমনকি বিতর্ক হওয়া উচিত ছিল, সেটা হয় নাই। তাদের মধ্যে দেখা সাক্ষাৎ দুই পক্ষের মধ্যে আমি মনে করি বহুদিন ধরে হয় নাই। এই যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে যারা আন্দোলন করেছেন, ধরেন এখন যারা সরকারে আছেন বা এখন যারা বিরোধী দল, আর তাদের কাছাকাছি যারা ছাত্র তরুণ, একসঙ্গে কিন্তু লড়াই করেছেন তারা 24-এ, কিন্তু তাদের মধ্যে আমি মনে করি নিয়মিত যোগাযোগ, নিয়মিত আলাপ আলোচনা, বিতর্ক হওয়া উচিত, সংসদেও সংসদের বাইরেও। আমাদের বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে চাইবো, অনেক দিন তো হয়ে গেল দাদা, যে আমি চাইবো যে সব কিছু যেন আলাপ আলোচনা সংলাপের মধ্য দিয়ে হয়। এই সংস্কারের ক্ষেত্রেও যেন তাই হয়। তো পাহাড়ের ক্ষেত্রে আমি বলবো এই যে অচলাবস্থা 30 বছরে হয়ে গেল প্রায়, নতুন করে যেন ইতিবাচক মনোভাব নিয়ে সবাই ইতিবাচক, মানে আমরা সমাধান করতে চাই, পজিটিভলি আমরা এটা করতে চাই। আলাপ আলোচনার মধ্যে আমি মনে করি এটা দুয়ার নতুন করে খুলে দেওয়া উচিত। আজকের যে ডিজিটাল যুগ, সেখানে আদিবাসী তরুণদেরকে আমরা দেখি টিকটকে যুক্ত হতে, ইউটিউবে নিজেদের ভাষায় নিজেদের সংস্কৃতি সেগুলো তুলে আনছে। কোনো কোনো ক্ষেত্রে এগুলো খুবই ইতিবাচক, আবার কখনো কখনো দেখা যায় যে এগুলো আসলে এক ধরনের পণ্যে পরিণত হচ্ছে, কখনো কখনো বিকৃত হচ্ছে, এবং অনেক ক্ষেত্রেই সেটা সমালোচিতও হয়। আপনার আসলে কি মূল্যায়ন? যেমন 40 বছর আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, সমতলে আমি একা ছিলাম। আমি একা, কোনো সাঁওতাল বর্ণ কোনো জাতি ছিল না, গারোদের মধ্যেও আমি একাই ছিলাম। বাঙালি বন্ধু যারা ছিলেন সেই সময়, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ খুব বেশি ছিল না। আমরা যদি আমার বন্ধুদের সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছি, আমার বাঙালি বন্ধুদের সঙ্গে 40 বছর আগে, তাদের সঙ্গে আমাদের চমৎকার সুন্দর সম্পর্ক সেই সময় ছিল। কিন্তু এখনকার তরুণদের মধ্যে আমি দেখি ভালো দিক হলো আদিবাসী তরুণ বাঙালি তরুণ একসাথে পথ চলছে, খুব ভালো সম্পর্ক, খুব ভালো যোগাযোগ তাদের মধ্যে, ইতিবাচক দিক আমি এটা বলবো। আদিবাসী তরুণ বাঙালি তরুণ একসাথে তারা কথা বলবে, প্রয়োজনে, এই যে আমি বাংলায় কথা বলছি, প্রয়োজনে বাঙালি তরুণ কিছু গারো ভাষা, ত্রিপুরা ভাষা, খাসিয়া ভাষা, চাকমা ভাষা শিখবে, গান গাইবে। আমার মনে হয় এটাই আমাদের স্বপ্ন। এই যে জেনজি প্রজন্ম দেশের, এদের জন্য কি বার্তা আদিবাসী তরুণদের জন্য? তাদের নিয়ে অনেক আশাবাদী আমি। যদিও বাংলাদেশে তরুণদের জন্য আমাদের রাষ্ট্র তাদের আনন্দ, তাদের স্বপ্ন দেখার জন্য অনেক কিছু করতে পারে নাই। বাংলাদেশটা অনেক সুন্দর, বৈচিত্র্যময়, এবং এই বৈচিত্র্য আমাদের কি বলবো যে শক্তি, মানে আপনার স্ট্রেংথ, মানে ডাইভার্সিটি ইজ এ স্ট্রেংথ। এটাকে তারা প্রমোট করবে, যে বৈচিত্র্যকে সম্মান করবে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্ভব, এটাকে তারা এগিয়ে নিয়ে যাবে। এবং বর্তমান সরকার কিন্তু বলছেন রংধনু, রেইনবো নেশন, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলছেন। তো রংধনু মানে কি? রংধনুর অনেক রং, 7টা রং পাশাপাশি থাকে, প্রতিযোগিতা করে না, লড়াই করে না, সংগ্রাম করে না, বরং সব রং মিলে দিগন্তকে, আকাশকে রাঙিয়ে তোলে, সুন্দর করে তোলে। তো সেই হিসাবে আদিবাসী তরুণ বাঙালি তরুণ তারা একসাথে একজন আরেকজনকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, একজন আরেকজনের কাছ থেকে শিখবে, একটা সুন্দর অন্তর্ভুক্তিমূলক একটা কি বলবো বৈচিত্র্যময় উন্নত বাংলাদেশ গড়ে তুলবে। আমাদের সময় আমার বন্ধুরা, আমি যাদেরকে বলছি, যাদের বয়স এখন প্রায় 60-60, তাদের অনেকেই সেই সময় পার্বত্য চট্টগ্রাম দেখে নাই,
অনেকে গারো পাহাড় দেখে নাই, জাফলং দেখে নেয়, খাসিয়াদের গ্রাম দেখে নেয়, সুন্দরবনের মুন্ডা গ্রাম দেখে নেয়। আমার অনুরোধ থাকবে বাঙালি তরুণ যাদেরকে আমরা জেনজি বলছি, তারা যেন পাহাড়ে, আদিবাসী গ্রামে, বনে সেখানে বেড়াতে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, আপনি সময় দিয়েছেন আজকে আদিবাসী দিবসের একটা বড় আয়োজনে। আপনি ব্যস্ত, আজকে নিশ্চয়ই অনেক প্রোগ্রামে ব্যস্ত আছেন আপনি, তারপরেও সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ।